শেষ যুদ্ধ শুরু আজ কমরেড। লাল সালাম বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ বিদায় বাংলার স্বপ্ন দ্রষ্টার। বাংলাকে বদলে দেওয়ার, নতুন করে বাংলাকে গড়ে তোলার যে স্বপ্ন দেখা হয়েছিল তা প্রায় ১.৫ দশক আগে শেষ হয়ে গিয়েছে। কিন্তু সেই স্বপ্ন দেখার কাণ্ডারি যিনি ছিলেন, যিনি আমাদের সকলকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন, সেই স্বপ্নদ্রষ্টা বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার ৯ আগস্ট সকালে নিজের পাম অ্যাভিনিউয়ের যে ফ্ল্যাটে থাকেন, সাধারণ ফ্ল্যাটে থাকতেন, সরকারি ফ্ল্যাট, সেখানে প্রয়াত হয়েছেন। এই খবর সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। এইগুলো বলার জন্য এই ভিডিওয়ে আসেনি। মনটা বেশ ভারাক্রান্ত। ভেবেছিলাম ভিডিওটা করবও না, মানে করব কি করব না এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বেও ছিলাম। কিন্তু তারপর মনে হলো যে কিছু স্বরূপ, কিছু বিষয় কাজের মধ্য দিয়ে দেখানো হয়। আর বুদ্ধবাবুর মতো মানুষরা যখন চলে যান, বিদায় নেন, তাদের সেই নিথর দেহ অনেক অনেক কথা, অনেক বাস্তবের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়, যার দিকে সহজে চোখ তুলে তাকানো যায় না। নিজেদের মনের মধ্যে কিরকম একটা অস্থির উত্থাল পাতাল চলে, কিন্তু তারপরও সেটা যে চরম সত্যি মেনে নিতে আমরা বাধ্য হই। আর তেমনই কটা কথা বা বিষয় একটু বলতেই হবে। যুগ বদলেছে, প্রযুক্তি বদলেছে, উন্নয়ন, পরিষেবা, সবকিছুর একটা ট্রান্সফরমেশন দরকার ছিল। সেই স্বপ্নটা শুধু মুখে নয়, কাজের মধ্যে দিয়েও করার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই বিষয়ে একদা তার চরম বিরোধী এবং যারা বুদ্ধবাবুর সাদা ধুতি পাঞ্জাবিতে রক্তের ছিটে দেখতে পেয়েছিলেন, কিভাবে দেখতে পেয়েছিলেন তারাই জানেন। নিশ্চয়ই তারা খুব উচ্চমার্গের চিন্তাশীল মানুষ, খুব ভালো কল্পনা করতে পারেন। তারা যদি কল্পজগতের গল্প বা উপন্যাস লেখক হতেন, হয়তো আমাদের ভারত সাহিত্যে আরো কিছু নোবেল আনতে পারতো বা আরো মানে দেশের নাম উজ্জ্বল করতে পারতেন। সেই তাঁদেরই একজন সিঙ্গুরের মাস্টার মশাই, মানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, প্রাক্তন তৃণমূল, বর্তমান বিজেপি। মানে আদৌ বিজেপিতে এখন আছেন কিনা জানি না। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করেছিলেন, সিঙ্গুর থেকেই পরাজিত হয়েছিলেন বেচারাম মান্নার কাছে তৃণমূলে। যাই হোক, এইগুলো সকলেই জানেন। তো সেই মাস্টার মশাই, তার ভূমিকা কি ছিল সকলেই জানেন। মানে হচ্ছে, নন্দীগ্রাম আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান সেনাপতির শুভেন্দু অধিকারী হয়ে থাকেন, তাহলে সিঙ্গুরে প্রধান সেনাপতি ছিলেন এই মাস্টার মশাই। তো সেই তিনিই আসলে আমাদের সকলের বলা কথাটা বোধহয় এক লাইনে বলে দিয়েছেন। তিনি মোটামুটি এইরকমই একটা মন্তব্য করেছেন আজ বুদ্ধবাবুর প্রয়াণের পর। বুদ্ধবাবুর ন্যানো স্বপ্ন সফল হলে বদলে যেত বাংলার চেহারা। তারপর তিনি অবশ্য আরো কিছু কথা বলেছেন যা অতি অবান্তর। তিনি বলেছিলেন যে ন্যানো কারখানা করতে তারাও বাধা দেননি, ইচ্ছুক কৃষকদের জমিতে ন্যানো কারখানা হবে সেই বিষয়ে বুদ্ধবাবুও রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু সিপিএম পলিট ব্যুরো নাকি তাতে ছাড়পত্র দেয়নি। মানে উনি এই আজব আজগুবি কিংভূত কিমাকার তথ্য কোথায় পেয়েছেন বা পেলেন, সেটা সিপিএম কেন, সেটা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতির অলিতে গলিতে যারা ঘোরাফেরা করেন কারোরই জানা নেই। যাই হোক, উনি জানেন, ওনাকে আর কিছু বলবো না। উনিও নিজে অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ একজন মানুষ, তবে উনিও রক্তের দাগ দেখেছিলেন আর কি। আসলে কি হয়েছিল জানেন তো, এই গোটাটার যে চক্রান্ত, আজ যাদের বয়স অনেকটা কম তারা তো জানে না। মানে আমরা যারা তখন দেখছি সব অনেকটা বুঝতে পারছি, তার থেকেও বেশি বুঝতে পারছি না বয়সের কারণে।
আমরা তখন শুনতাম, অনেকে বলতেন, আমরাও আমাদের মতো করে বলতাম, কেউ কেউ পরবর্তীতেও বারবার বলে এসেছি এখনো, যে এই সিঙ্গুর, এই নন্দীগ্রাম, এগুলো এক বৃহত্তর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ ছিল। শুধু ওই মার্কিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের চক্রান্ত ওরম নয়, এই নানান স্তরের খেলা ছিল। ছিল শিল্পপতিদের চক্রান্ত, কারণ বিপক্ষ গ্রুপ যাতে উঠে না, বা মানে সংস্থা যাতে উঠতে না পারে, তা ছিল। অবশ্যই বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির হাত ছিল, যে বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে নির্বাচিত কমিউনিস্ট সরকারের পতন দরকার, বাংলার মাটিটা দখল করতে হবে। আরে বাংলার মাটি যদি আরএসএস বা আরএসএস এর দুর্গা বা আরএসএস এর বি টিম, এ টিম হলে তো ভালো, নাহলে বি টিমের দ্বারা যদি দখল না করা যায়, তাহলে গোটা দেশের রাজনীতির প্রেক্ষাপটটাকে পুরোপুরি বদলানো যাবে না, সেইটা দরকার। আর বামেরা যদি শিল্পায়ন ইত্যাদি এইগুলো যা যা ছিল মানে সফলভাবে, সঠিকভাবে সফল করে তুলতে পারে, তাহলে এ তো আরো অনেক দিন গেড়ে বসে যাবে ইত্যাদি, আরো আরো অনেক ব্যাপার ছিল, সেই সব নিয়ে আজ বলতে চাই না। তো সেই সব চক্রান্ত, সকলের নানান ছকের ফল সিঙ্গুরের ব্যর্থতা, নন্দীগ্রামের ব্যর্থতা। আসলে ব্যর্থতা নয়, আমরা সকলেই জানি বুদ্ধবাবুও বিমর্ষ হয়েছিলেন, অভিমানী মানুষ ছিলেন, খানিকটা নিজের ওপর নিজের দায়ে চাপিয়ে অন্তরালে চলে গিয়েছিলেন, পরে তো আর শরীরও সঙ্গ দেয়নি। কিন্তু আসলে যে বুদ্ধবাবু শেষ বিচারে জিতে গিয়েছেন, সেটা কে জিতিয়েছে জানেন? সেটা ওই মমতা মাফ করবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুদ্ধবাবু কেন, বুদ্ধবাবুর নীতি যারা অনুসরণ করেছিলেন তাদের কারোর পরাজয় হয়নি। দেখুন, ভোট রাজনীতিতে পরাজয় এবং বর্তমানে কমতে কমতে একেবারে প্রান্তিক শক্তিতে বাংলায় পরিণত হয়েছে সিপিএম, সেটা একটা বড় দিক, কিন্তু সবটা নয়। শেষ বিচারে ন্যায় বিচারটাই তো সব। নন্দীগ্রামে যে চক্রান্ত করে তারা একটা সঠিক পদক্ষেপ, সঠিক কাজ, বাংলার বেকারদের হাতে কাজ, শিক্ষিত বেকারের হাতে কাজ, যে ততটা পড়াশোনা জানে না তাদেরও হাতে কাজের ব্যবস্থার উদ্যোগ হয়েছিল, এবং তা যে ছক করে ষড়যন্ত্র করে ঘেঁটে দেওয়া হয়েছে, তা তো খুদ মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, তা তো খুদ শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন। আপনারা একটু পিছিয়ে যান 3টে বছর, 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে কি কি শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রামের গোটা ষড়যন্ত্র ঘটিয়েছিল বাপ বেটা মিলে, শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী। তিনি অতটাও জানতেন না, যা করেছে ওরা করেছে, ওরা মাওবাদী ঢুকিয়েছিল ইত্যাদি বলেছে। তার সঙ্গে জুড়ে ছিল সিপিএম এর হারমাত চটি পড়া ইত্যাদি জুড়ে ছিল। শুভেন্দু তো আরো এক কাঠি বাড়া, সে বলছে, মানে তিনি বলেছেন যে নন্দীগ্রামে শিল্পায়ন হলেই ভালো হতো, তবে পদ্ধতি অন্যরকম হওয়া দরকার ছিল। কিন্তু এই গোটাটা তো তিনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রাম এবং সিঙ্গুর দুটো নিয়েই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে তিনি যা করার করেছেন, এবং তার জন্য লজ্জিত, ক্ষমা চেয়ে নিয়েছেন। বুদ্ধবাবুর প্রয়াণের পর সকাল থেকে সোশ্যাল মিডিয়া, আশেপাশে আলোচনা হলেও পাড়ার চায়ের ঠিক, বাসে বা ট্রেনে যাতায়াত করতে গেলে, মানে নিজে অভিজ্ঞতা করেছি বলেই বলছি, ওই গড়পড়তা কথা বলছি না, কানও পাততে হবে না, চুপচাপ চললেই শুনতে পাবেন মানুষের আলোচনা, আক্ষেপ আলোচনা। কি ভালো একটা মানুষ ছিলেন, মানুষটা সব ভালো করতে মানুষটা কি ভালো করতে চেয়েছিলেন, হলো না, আজ চলে গেলে, এইরকম একটা আক্ষেপ, সহজ কথায় আক্ষেপ। আক্ষেপের মর্মার্থ কি আমরা সকলেই বুঝতে পারছি। বুদ্ধবাবু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করা যায়নি, হয়নি। কিন্তু বিশ্বাস করুন, তিনি যে দলের প্রতি একনিষ্ঠ ছিলেন, তিনি যে দলের প্রতি একনিষ্ঠ থাকাকেই, বা যে দলের আদর্শ আমৃত্যু বহন করে যাওয়াকে নিজের কর্তব্য বলে মনে করেছেন, সেই দল বা সেই তাদের বর্তমান নেতৃত্ব মোটামুটি বুদ্ধবাবুর তৈরি করা সেই লক্ষ্য এবং পলিসিকে এখনো ধারণ করছে। হয়তো সিপিএম যদি শিল্পায়ন বিরোধী কথাবার্তা বলতো, কোথাও থেকে আরো 4টে ভোট বেশি জুটতো, কিন্তু তারা সেই পলিসি অনুসরণ করছেন। বুদ্ধবাবুকে বোধহয় সম্পূর্ণ শ্রদ্ধা জানানো তখনই সম্ভব হবে যদি তার ভাবনাকে, তার চিন্তাকে, তার
পদক্ষেপকে আমরা সম্মান শ্রদ্ধা জানাতে পারি। একবার তো হয়নি, একবার চরমভাবে আমরাই ভেস্তে দিয়েছি, কিন্তু আমাদের কাছে আবার আগামীতে সুযোগ আছে। আমরা যদি তিনি চলে গেলেও তার ভাবনাকে যদি সম্মান জানাতে পারি খুব ভালো হয়। দেখুন, একটা ব্যক্তিগত আলাপচারিতা তো হয়, আমি আমার মত বলি, আপনারা কেউ কেউ কম হলেও এখন একটু আধটু করছেন, কমেন্টে নিজেদের মন্তব্য জানাচ্ছেন কমেন্ট বক্সে, আমিও আমার মন্তব্য যথাসাধ্য জানাচ্ছি বা মত বিনিময়ের চেষ্টা করছি। যারা নকশালপন্থা এখনো আস্থা রাখেন বা সেই লাইনের বলা ভালো, কি আস্থা রাখেন তা মানে আমি আর কিছু করতে কেউটে বা ইত্যাদি ওই নোংরা ঘাঁটতে চাইছি না, থাক, যে সেই লাইনে তাদের মতো বোধহয় বর্বর মানসিকতার মানুষ খুব কম আছেন আজকের দিনেও, যা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এবং তারা যে সকল অর্ধসত্য অসত্য কথা বলে সরাসরি না হলে বুদ্ধবাবুর না মিথ্যাচার করছেন, কুৎসিত মন্তব্য করছেন, সেগুলো প্রমাণ করে দেয় যে সবচেয়ে বোধহয় কীটের কাছাকাছি ওই যারা লাইন। নকশাল পন্থা তো কোনোভাবেই কীট নয়, তা মানে কিঞ্চিত বিরোধ থাকলেও তা এক ভালো পথ, কিন্তু বাংলায় যারা ওই লাইনে চলেন বলে দাবি করেন তাদের মানসিকতা অতীব নিচ। যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে বুদ্ধবাবুকে। এটাই স্বাভাবিক সৌজন্য, কিন্তু আমরা অনেকেই ভুলে যাইনি বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্বন্ধে তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন। একজন বিরোধী নেত্রী সরকার প্রধান সম্বন্ধে এত কুৎসিত, এত নিম্ন রুচির মন্তব্য করতে পারেন, তা তো সত্যি ভাবনার বাইরে ছিল। কেউ পরবর্তীতে সেই ধারাবাহিকতা চলেছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আজও অনেক কথা বলেছেন, আমি কিছু কাউন্টার করব না। কথাগুলো আরেকটু বিশ্বাসযোগ্য বললে ভালো লাগতো। যাই হোক, মানে বুদ্ধবাবুর প্রয়াণ নিয়ে আমি আর অন্য কোনো রাজনৈতিক দিক খুঁজতে চাই না। শুধু এটুকুই জানানোর, প্রোটোকলে থাকলেও রাজ্য সরকার দেবে বলেছে, সেটাই স্বাভাবিক, সাধারণত তাই দেখা যায়। তবে হয়তো শুক্রবার শেষ বিদায়ের সময়, মানে নীলরতন সরকার হাসপাতালে সম্ভবত বুদ্ধবাবুর দেহ দান করা হবে। তার আগে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানোর সময় যে গান স্যালুট দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যেটা স্বাভাবিকই ছিল, হয়তো সেটা হবে না মানে সরকার প্রস্তুত, কিন্তু বুদ্ধবাবুর পরিবার এবং সিপিএম পার্টির একাংশ এই গান স্যালুট নেবেন না বলে ভাবনা চিন্তা করছেন, এমন একটা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত কিছু খবর আসেনি। আসলে বুদ্ধবাবুর অনুরাগী মহল থেকেও এমন একটা বিপুল তো বুদ্ধবাবুর অনুরাগী, তার আদর্শ অনুসরণ, মানে তার পথ অনুসরণ করে চলেন এমন মানুষ অসংখ্য আছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখতে পাবেন। তারা এই গান স্যালুটের বিরোধিতা করছেন কারণ যিনি আজ সরকার প্রধান, যিনি আজ মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় অত্যন্ত কুৎসিত বা কদর্য বা আপত্তিকর মন্তব্য করেছিলেন বুদ্ধবাবুর সম্বন্ধে। সেই সরকারের কাছ থেকে গান স্যালুট নেওয়ায় বুদ্ধবাবুর পথানুসারীদের আপত্তি আছে, পার্টির মধ্যেও আপত্তি আছে বলে শোনা যাচ্ছে। দেখা যাক কি হয়। তবে আমিও ব্যক্তিগতভাবে চাই এমন সরকারের কাছ থেকে গান স্যালুট না নেওয়াটাই কাম্য। তবে যেটাই হোক, তাতে কোনোটাতেই কোনো দোষের নেই। বুদ্ধবাবু নেই, কমিউনিস্ট, এতে তো আর পরজন্ম বলে কিছু থাকে না, বিশ্বাস। যাই হোক, বিজ্ঞানসম্মত বিষয়, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বুদ্ধবাবু বাংলার ইতিহাসে, শুধু রাজনীতি না, বাংলার ইতিহাসে অক্ষয় হয়ে থাকবেন। তার পথ, তার ভাবনা যদি আগামী দিনে আমরা উপলব্ধি করে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে বুদ্ধবাবুকে
যথোপযুক্ত সম্মান শ্রদ্ধা জানানো হবে। আর এটা ভাববেন না বুদ্ধবাবু ট্র্যাজিক হিরো হয়ে থেকে গেলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব বামেদের পতন, মানে বাম সরকারের পতন নিয়ে বলা হচ্ছে। আমার বিচারে কিন্তু তা নয়। আমার বিচারে বুদ্ধবাবুই জয়ী, কারণ সবচেয়ে বড় সার্টিফিকেট তো সেই মমতা, সেই শুভেন্দুই দিয়েছেন। এরপর আর কিছু দরকার পড়ে? পুরোটাই তো ষড়যন্ত্র ছিল। নমস্কার।